আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলার দাবি হিজবুল্লাহর। ইরাকে মার্কিন দূতাবাসের ক্যাম্পে ড্রোন হামলা। লেবাননে ইরানের 4 কূটনীতিক ইসরায়েলি হামলায় নিহত। ইরান যুদ্ধ শুরু করে শেষ নিয়ে লেজে গোবরে অবস্থায় ট্রাম্প। ইরান যুদ্ধে এখনও পর্যন্ত আহত 150 মার্কিন সেনা। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলার দাবি হিজবুল্লাহের। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর। তার ওপর এই নতুন ঘটনাটি পুরো অঞ্চলে এক নতুন উত্তেজনার সৃষ্টি করেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়কে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে যে তারা সীমান্ত এলাকায় অবস্থানরত ইসরায়েলি সামরিক বাহিনীর একটি বিশেষ ইউনিটকে লক্ষ্য করে একাধিক রকেট নিক্ষেপ করেছে। এই হামলার দাবি এমন এক সময় সামনে এলো যখন দুই পক্ষের মধ্যে সীমান্ত রেখা বরাবর উত্তেজনা প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের রকেট হামলার দাবি শুধু একটি সামরিক পদক্ষেপ নয়, বরং এর পেছনে রয়েছে এক গভীর মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক কৌশল। হিজবুল্লাহ মূলত তাদের সামরিক সক্ষমতা প্রদর্শন এবং অভ্যন্তরীণ সমর্থকদের মনোবল চাঙা করার জন্যই এই ধরনের ঘোষণা দিয়ে থাকে। অন্যদিকে ইসরায়েল সবসময়ই তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোমের মাধ্যমে এই ধরনের হামলা প্রতিহত করার চেষ্টা করে এবং তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সদা প্রস্তুত থাকে। তবে এই ধরনের ক্রমাগত রকেট হামলা এবং পাল্টা সামরিক পদক্ষেপের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সীমান্ত এলাকার সাধারণ মানুষ। হাজার হাজার বেসামরিক নাগরিককে তাদের নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে সরে যেতে হয়েছে, যার ফলে সেখানে এক ধরনের মানবিক সংকট তৈরি হচ্ছে। স্থানীয় অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বারবার সতর্ক করছেন যে এই ছোটখাটো সীমান্ত সংঘর্ষগুলো যে কোনো সময় একটি বড় ধরনের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে নষ্ট করে দেবে। জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তারা বলছে, সামরিক সংঘাত কোনো দীর্ঘমেয়াদী সমাধান আনতে পারে না, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এই সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে। ইরাকে মার্কিন দূতাবাসের ক্যাম্পে ড্রোন হামলা। এই ঘটনাটি আন্তর্জাতিক কূটনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদের অতি সুরক্ষিত গ্রিন জোন, যেখানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের দূতাবাস এবং গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় অবস্থিত, সেখানে এই ধরনের ড্রোন হামলা নিরাপত্তার চরম ঝুঁকির বিষয়টি স্পষ্ট করে তোলে। আধুনিক যুগে সামরিক প্রযুক্তি কতটা সহজলভ্য এবং বিপজ্জনক হয়ে উঠেছে, ড্রোন হামলার এই ঘটনা তারই একটি জ্বলন্ত প্রমাণ। ছোট আকারের রাডার ফাঁকি দিতে সক্ষম এই ড্রোনগুলো দূরনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়, যা প্রতিরোধ করা অনেক সময় আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্যেও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরাকে তাদের কূটনৈতিক মিশন এবং সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, কারণ এর আগেও বেশ কয়েকবার তাদের স্থাপনা লক্ষ্য করে রকেট এবং মর্টারের শেল নিক্ষেপ করা হয়েছে। সাধারণত স্থানীয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, যাদের সাথে আঞ্চলিক অন্যান্য পরাশক্তির যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হয়, তারাই এই ধরনের হামলার দায় স্বীকার করে বা তাদের উপরই সন্দেহ করা হয়। এই হামলার মূল উদ্দেশ্য অনেক ক্ষেত্রেই সরাসরি ব্যাপক প্রাণহানি ঘটানো নয়, বরং মার্কিন প্রশাসনকে একটি পরিষ্কার বার্তা দেওয়া এবং তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা। ইরাকের অভ্যন্তরীণ রাজনীতির জন্যেও এই ঘটনা অত্যন্ত অস্বস্তিকর। ইরাক সরকার একদিকে যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে, অন্যদিকে আঞ্চলিক পরাশক্তিগুলোর প্রভাব এবং অভ্যন্তরীণ সশস্ত্র গোষ্ঠীগুলোর চাপ সামলাতে তাদের হিমশিম খেতে হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এই ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে কূটনৈতিক মিশন এবং এর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যে কোনো আয়োজক দেশের প্রধান দায়িত্ব এবং ভিয়েনা কনভেনশন অনুযায়ী তা নিশ্চিত করতে হবে। এই ধরনের ড্রোন হামলা শুধু দূতাবাস কর্মীদের জীবনের জন্যেই হুমকি নয়, বরং এটি ইরাকের সামগ্রিক স্থিতিশীলতা এবং বিদেশি বিনিয়োগের পরিবেশকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। লেবাননে ইরানের 4 কূটনীতিক ইসরায়েলি হামলায় নিহত। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এবং কূটনীতিক প্রোটোকলের ইতিহাসে এটি একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং গভীর উদ্বেগজনক ঘটনা, যা পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতিকে একটি খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে। আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে কোনো দেশের কূটনীতিকরা সব সময় বিশেষ সুরক্ষা এবং সম্মান পেয়ে থাকেন, এমনকি যুদ্ধের চরম ডামাডোলের মধ্যেও তাদের ওপর হামলা করা আন্তর্জাতিক রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থী বলে বিবেচিত হয়। কিন্তু লেবাননের মাটিতে এই ধরনের হামলায় ভিনদেশী কূটনীতিকদের প্রাণহানির ঘটনা পরিস্থিতিকে সম্পূর্ণ নতুন একটি মাত্রায় নিয়ে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র মতে একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিচালিত এই হামলায় ওই 4 জন উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা প্রাণ হারান, যারা সেখানে তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য অবস্থান করছিলেন। ইরান তাৎক্ষণিকভাবে এই ঘটনার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে এবং একে একটি সুস্পষ্ট রাষ্ট্রীয় আক্রমণ হিসেবে আখ্যায়িত করেছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে যে এই ধরনের উস্কানোমূলক কর্মকাণ্ডের জন্য তারা চুপ করে বসে থাকবে না এবং আন্তর্জাতিক নিয়মনীতি মেনে সঠিক সময়ে ও সঠিক স্থানে এর কঠোর জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। অন্যদিকে ইসরায়েল সাধারণত এই ধরনের সুনির্দিষ্ট দেশের বাইরে পরিচালিত সামরিক অভিযান বা হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো দায় স্বীকার করে না বা কোনো মন্তব্য করা থেকে বিরত থাকে, যাকে কূটনৈতিক পরিভাষায় অ্যাম্বিগুইটি বা অস্পষ্টতার নীতি বলা হয়। তবে বিশ্লেষকরা মনে করছেন এই হামলার মাধ্যমে মূলত একটি শক্ত বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের যে ছায়াযুদ্ধ চলছে এটি তারই একটি বহিঃপ্রকাশ। লেবানন রাষ্ট্র হিসেবে এই ঘটনায় অত্যন্ত বিব্রতকর এবং বিপজ্জনক অবস্থায় পড়েছে। ইরান যুদ্ধ শুরু করে শেষ নিয়ে লেজে গোবরে অবস্থায় ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ও কূটনৈতিক কৌশল নিয়ে আলোচনা করতে গেলে এই বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিকভাবে সামনে চলে আসে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার পলিসি গ্রহণ করেছিল, তখন তার মূল উদ্দেশ্য ছিল মূলত অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কঠোর কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে ইরানকে তাদের পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনা এবং নতুন একটি চুক্তিতে বাধ্য করা। কিন্তু পরিস্থিতি যখন সামরিক উত্তেজনার দিকে গড়ায়, তখন যে কোনো সংঘাত শুরু করা যতটা সহজ মনে হয়, সেখান থেকে একটি সম্মানজনক এবং নিরাপদ উপায়ে বেরিয়ে আসা বা এক্সিট স্ট্র্যাটেজি খুঁজে পাওয়া তার চেয়ে 1000 গুণ বেশি কঠিন হয়ে দাঁড়ায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই ধরনের সামরিক উত্তেজনার ফলে মার্কিন প্রশাসন এক ধরনের লেজে গোবরে বা অত্যন্ত বিশৃঙ্খল অবস্থার সম্মুখীন হয়েছিল। একদিকে অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকরা আর কোনোভাবেই মধ্যপ্রাচ্যের মাটিতে নতুন কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধ বা সামরিক সংঘাতে তাদের সৈন্যদের জীবন বিপন্ন করতে রাজি নয়। দশকের পর দশক ধরে ইরাক এবং আফগানিস্তানের সামরিক অভিযানের ফলে আমেরিকার অর্থনীতি এবং সমাজ ব্যবস্থায় যে গভীর ক্ষত তৈরি হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে মার্কিন ভোটাররা এখন অনেক বেশি যুদ্ধবিরোধী। অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে মিত্রদেশগুলির কাছ থেকেও সবসময় নিঃশর্ত সমর্থন পাওয়া যায় না, কারণ ইউরোপীয় মিত্ররাও মধ্যপ্রাচ্যের নতুন কোনো যুদ্ধের তীব্র বিরোধী, যা বিশ্বব্যাপী তেলের দাম বাড়িয়ে দেবে এবং নতুন করে শরণার্থী সংকট তৈরি করবে। এই উভয় সংকটের মধ্যে পড়ে ট্রাম্প প্রশাসনকে এমন একটি সিদ্ধান্তে পৌঁছতে বেগ পেতে হয়েছিল, যা একই সাথে আমেরিকার শক্তি প্রদর্শন করবে, আবার কোনো পূর্ণাঙ্গ যুদ্ধের দিকেও দেশকে টেনে নিয়ে যাবে না। সামরিক বিশেষজ্ঞদের মতে, ইরান যুদ্ধে এখন পর্যন্ত আহত 150 মার্কিন সেনা। যে কোনো সামরিক সংঘাত বা যুদ্ধের সবচেয়ে বড় এবং বেদনাদায়ক দিক হল এর মানবিক মূল্য, যা অনেক সময় হেডলাইনের আড়ালে চাপা পড়ে যায়। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদন এবং পেন্টাগনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে মধ্যপ্রাচ্যে ইরান কেন্দ্রিক বিভিন্ন সামরিক উত্তেজনা এবং সামরিক ঘাঁটিগুলোতে হওয়া হামলায় অন্তত 150 জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। এই পরিসংখ্যানটি শুধুমাত্র একটি সংখ্যা নয়, বরং এর পেছনে রয়েছে 150টি পরিবার এবং তাদের জীবনের অবর্ণনীয় কষ্টের গল্প। আধুনিক যুদ্ধে সবসময় যে গুলি বা বোমার স্প্লিন্টারের আঘাতেই মানুষ আহত হয়, বিষয়টি এমন নয়।
সামরিক চিকিৎসা বিশেষজ্ঞদের মতে এই আহত সেনাদের একটি বড় অংশ মূলত ট্রমাটিক ব্রেইন ইনজুরি বা টিবিআই এর শিকার হয়েছেন। যখন সামরিক ঘাঁটির কাছাকাছি বড় ধরনের কোনো ব্যালিস্টিক মিসাইল বা ভারী রকেট আঘাত হানে, তখন তার প্রচণ্ড বিস্ফোরণ এবং শক ওয়েভের কারণে মানুষের মস্তিষ্কে গভীর এবং দীর্ঘস্থায়ী আঘাত লাগে, যা তাৎক্ষণিকভাবে বাইরে থেকে বোঝা না গেলেও পরবর্তীতে গুরুতর স্নায়বিক সমস্যা তৈরি করে। আহত এই সেনাদের দ্রুততম সময়ের মধ্যে জার্মানি বা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সামরিক হাসপাতালগুলোতে স্থানান্তর করে দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যবস্থা করতে হয়। এই পরিস্থিতি মার্কিন সামরিক বাহিনীর অভ্যন্তরীণ মনস্তত্ত্ব এবং সাধারণ মানুষের উপর বিশাল প্রভাব ফেলছে। যুক্তরাষ্ট্রের নাগরিকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে বিদেশের মাটিতে তাদের দেশের তরুণ এবং মেধাবী তরুণ-তরুণীদের জীবনের এই ঝুঁকির বিনিময়ে আমেরিকা আসলে কী অর্জন করছে। বিরোধী রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো সরকারের কাছে বারবার দাবি জানাচ্ছে যে সামরিক সমাধানের পথে না হেঁটে কিভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনা যায় সেদিকে মনোযোগ দেওয়া উচিত।